পথিক, তুমি কি পথ হারাইয়াছ? বাংলা সাহিত্যের এই অমর ডায়লগটি বা সংলাপটি যে উপন্যাসকে ঘিরে রচিত, যে উপন্যাসে আমরা দেখি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিসিজম এবং আমি তোমাকে ভালোবাসি এই শব্দটি নয়, পথিক তুমি কি পথ হারাইয়াছ, এই শব্দটি, এই বাক্যটিকে নিয়ে যখন প্রেমের অভিলাষ শুরু হয়, ঠিক তখনই আমাদের মানসপটে ভেসে ওঠে বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলা। জি, আজ আমি আপনাদের সামনে উপস্থিত করেছি বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা উপন্যাসটি বাংলা সাহিত্যের দ্বিতীয় উপন্যাস বা রোমান্টিসিজমের প্রথম উপন্যাস। এই উপন্যাসটি যখন শুরু হয় তখন বাংলা সাহিত্যে উপন্যাস ধারার খুব একটা বড় অবস্থান তৈরি হয়নি। তাই প্রকৃত অর্থে এটি উপন্যাস হিসাবে উপন্যাসের সকল গুণাগুণ অলঙ্কিত না করলেও এটি একটি যথেষ্ট ভালো এবং গ্রহণযোগ্য উপন্যাস, যা আধুনিক সময়ে কিছু ক্ষুদ্র লেখকের তুলনায় সেই সময়ের প্রথম উপন্যাস হিসেবে অনেক অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের প্রতিটি পরিচ্ছেদে বিভিন্ন সাহিত্যের বেশ কিছু কথাকে সংযুক্ত করেছেন। বিশেষ করে উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন, যেমন প্রথম পরিচ্ছেদেই তিনি নিয়ে এসেছেন কমেডি অফ ইরোর্সের একটি ডায়লগ, আবার কখনো ম্যাকবেথ, কখনো ওথেলো, কখনো আবার নিয়ে এসেছেন মেঘনাদ বধ কাব্য, কখনো উদ্বৃত্ত, কখনো নিয়ে এসেছেন রঘুবংশ। বিভিন্ন সাহিত্য থেকে তিনি বিভিন্ন অংশ এখানে লিপিবদ্ধ করেছেন, তার প্রতিটি পরিচ্ছেদে। মেঘদূতের কিছু অংশ, মেঘনাদ বধ কাব্যেরও কিছু অংশ আছে। তার মানে বোঝাই যায় বঙ্কিমচন্দ্র এই উপন্যাস লেখার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করেছেন। এই উপন্যাসটি বুঝতে গেলে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সম্পূর্ণরূপে সাধু ভাষায় এবং অতিরিক্ত পরিমাণে সংস্কৃত শব্দের ব্যবহার করা হয়েছে এই উপন্যাসে। এর ফলে এই উপন্যাসটিকে সহজ পাঠযোগ্য করা খুবই কঠিন। এই উপন্যাসে বিভিন্ন সময়ে বঙ্কিমচন্দ্র যেমন কথার ফুল জুড়ি ছুটিয়েছেন, তেমনি শব্দের খেলায় মেতে উঠেছিলেন। যেমন দেখুন, অনন্ত জলরাশি চঞ্চল রবি রশ্মিমালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে। আবার যদি বলি, ইতবৎসরে জলরাশির মধ্যে ভৈরব কল্লোল উপস্থাপিত হইল, এইরকম অসংখ্য উদাহরণ এই উপন্যাসে পাওয়া যায়, যা পাঠক সমাজের কাছে, বর্তমান পাঠকদের কাছে অনেকটাই বোঝার বা বুঝতে পাওয়ার খুব কঠিনতা সৃষ্টি করে। শুধুমাত্র শব্দের খেলাই নয়, এই উপন্যাসে অনেক সুন্দর সুন্দর উপমাও তিনি ব্যবহার করেছেন, এবং যেগুলো পরবর্তী সময়ে আমরা আমাদের স্টুডেন্ট জীবনে, মানে শিক্ষা জীবনে আমরা এই শব্দগুলো, বাক্যগুলোর সঙ্গে খুবই পরিচিত হয়েছি। তার মধ্যে একটা অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটি এই লেখক প্রথম অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদের শেষ অংশ। আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাসে দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠ হরণ করা যাহার স্বভাব, সে পুনরায় পরের কাষ্ঠ হরণে যাইবে। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? একবার ভাবুন তো, এই শব্দটি আপনি আপনার জীবনে কতবার শুনেছেন? হ্যাঁ, ঠিক এই ঘটনায় এই বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে কপালকুণ্ডলায় আমরা পাই। আসুন আমরা শুরু করি কপালকুণ্ডলা উপন্যাসের একটা সামারি। কপালকুণ্ডলা উপন্যাসের অন্যতম চরিত্র নবকুমার, কপালকুণ্ডলা, বিদ্যনাবিক, কাপালিক, অধিকারী, লুৎফুন্নেসা বা পদ্মাবতী, মেহরুন্নেসা এবং সম্রাট জাহাঙ্গীর। হয়তো ভাবছেন যে প্রেমের উপন্যাসে সম্রাট জাহাঙ্গীরের অবস্থান কিভাবে হলো, এই চরিত্রে কিভাবে সৃষ্টি হলো। আমি পর্যায়ক্রমে সেটা বলছি।
নবকুমার একবার সিদ্ধান্ত নিলেন যে সে সমুদ্র দেখতে বেরিয়ে পড়বেন। সমুদ্র দেখতে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর সে যখন সমুদ্র পাড়ে তাদের জাহাজটি কোনো কারণে সমুদ্রের ঢেউয়ে একটা কুলহীন অবস্থায় পরিণত হয়, তখন তারা আহ, দিক বিদিক হয়ে পড়ে। তখন সিদ্ধান্ত হয় পার্শ্ববর্তী কোনো একটি চরে তারা অবস্থান নেবে, এবং তারা পার্শ্ববর্তী চরে অবস্থান নেন, এবং তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন পরবর্তী জোয়ার না আসা পর্যন্ত এর মধ্যে তারা খাবার সংগ্রহ করবেন এবং খাবার দাবার রান্না করে খেয়ে নেবেন, প্রাতকার্য সম্পাদন করবেন। কিন্তু খাবার রান্না করতে গিয়ে দেখা যায় যে সবচেয়ে বড় ব্যর্থতা যেখানে সৃষ্টি হয় সেটি হলো যে আহ জ্বালানির জন্য পর্যাপ্ত কাঠ তাদের কাছে ছিল না। তখন এই বনের মধ্যে কাঠ আহরণে যখন কেউই রাজি হয় না, তখন বৃদ্ধের সিদ্ধান্তে নবকুমার কাঠ আহরণ করতে যান। এতবেশ্বরেই আহ জোয়ার চলে আসে, এবং জোয়ারের এত বেশি জোয়ারের প্রভাব ছিল যে যে কোনো মুহূর্তে নৌকাটিকে যদি নদী তীরবর্তী অবস্থায় রাখা হয় তাহলে নৌকাটি ভেঙে যেতে পারে। তাই নাবিকরা এবং অন্যান্য যাত্রীরা সিদ্ধান্ত গ্রহণ করে যে এই সময়ে এই জোয়ারের মধ্যে নৌকাটিকে সমুদ্রের মধ্যে নিতে হবে, এবং নিয়ে নেওয়া হয়। নিয়ে নেওয়ার পর তারা যথারীতি ওখান থেকে চলে যায়, কিন্তু জোয়ারের শেষে যখন ভাটার টান আবার আসে ততক্ষণে তারা এত দূরে পৌঁছে যায় যে তাদের পক্ষে আর ফিরে এসে নবকুমারকে ফেরত নিয়ে যাওয়ার মতো মানসিকতা থাকে না, কারণ তারা ধরেই নেয় যে নবকুমারকে বাঘ ধরে নিয়ে গেছে, এবং তারা দেশে দেশে ফিরে অর্থাৎ সপ্ত গ্রামে ফিরে গিয়ে প্রচার করে যে নবকুমারকে বাঘে ধরে নিয়ে গেছে। কেউ বাঘের বিভিন্ন আকারের বর্ণনা দেয়, এবং এটি এত বড় হয়ে যায় যে মানুষের কাছে বাঘের আকার কত, বাঘটা কিভাবে তাকে খেয়েছে, বাঘটার ওজন কত, এসব অসংখ্য গল্প ছড়িয়ে পড়ে নবকুমারের গ্রামে। নবকুমার কাঠ আহরণ করার পর যখন দেখে যে তাকে নেবার মতো কেউই নাই, ঠিক এসে যখন তীরে দেখে কেউ নাই, তখন নবকুমারকে একজন লোক গ্রহণ করে, তিনি কাপালিক। এই কাপালিক তাকে নিয়ে যায় তার আশ্রমে, এবং কাপালিক সিদ্ধান্ত গ্রহণ করে নবকুমারকে বলি প্রদান করা হবে। ঠিক সেখানেই ঠিক সেখানেই কাপালিকের আশ্রিতা ছিলেন কপালকুণ্ডলা, আমাদের উপন্যাসের নায়িকা। কপালকুণ্ডলা নবকুমারকে কাপালিকের সিদ্ধান্ত জানতো, তাই নবকুমারকে বাঁচানোর জন্য সে একটা সিদ্ধান্ত নেয়, এবং এই সিদ্ধান্ত নিয়ে কপালকুণ্ডলা প্রথম নবকুমারের সামনে আসে, এবং এসে বনের মধ্যে নবকুমারকে বলে, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? ঠিক এটাই, এই বাক্যটি, এই সংলাপটি হয়ে ওঠে বাংলা সাহিত্যের প্রথম প্রেমের সংলাপ। এরপর কপালকুণ্ডলা এবং নবকুমারকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং পালিয়ে যাওয়ার সময় তারা সাহায্য প্রার্থনা করে অধিকারীর সাহায্যে তারা অধিকারীর এই চরিত্রটা খুবই একটি মজা চরিত্র। এখানে অধিকারীকে যেমন একজন ভালো মানুষ হিসেবে দেখানো হয়, ঠিক তেমনি তার মধ্যে হাস্যরস সৃষ্টির জন্য তাকে ঘটকালি পেশাটাকেও দেখানো হয়, যার কারণে একজন ঘটকের মধ্যে কিভাবে ঘটতে পারে ঠিক সেটাকে বুঝিয়ে দেওয়া হয় এই অংশে। এবং এরপরে যা ঘটে সেটা হচ্ছে যে নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলা বিবাহ হয়, এবং কপালকুণ্ডলা কপালকুণ্ডলাকে নিয়ে সপ্তগ্রামের দিকে রওনা করে। আমাদের প্রথম অনুচ্ছেদ এখানে সমাপ্তি হয়ে যায়। দ্বিতীয় অনুচ্ছেদে আমরা দেখতে পাই যে নবকুমার তার স্ত্রী কপালকুণ্ডলাকে নিয়ে আসার পথে একটা অনেক রাত হয়ে গেলে নবকুমার পিছিয়ে পড়ে, এবং কপালকুণ্ডলার যে বাহক বা শিবিকা বাহক, অর্থাৎ সে সময়কে পালকি যেটাকে বলা হয়, সে শিবিকা, সেই পালকি করে কপালকুণ্ডলা অনেক দূর এগিয়ে যায়, আর পথিমধ্যে আরেকটা পালকি ডাকাতদের কবলে পড়ে। সেখানে বন্দী থাকেন এক নারী। এই নারী নিজেকে মতি বিবি হিসেবে পরিচয় দান করে, যদিও এই মতি বিবি আর কেউ নয়, এই মতি বিবি হচ্ছে এই উপন্যাসের অন্যতম একটি নারী চরিত্র। এবং এর ঘটনাটা আমি পরে বলছি। এই মতি বিবি প্রথম দেখাতেই নবকুমারকে চিনতে পারে, এবং নবকুমারের সহযোগিতায় সে যে চটি, অর্থাৎ আগে সরাইখানাকে চটি বলা হতো, সেই চটিতে গিয়ে অবস্থান নেয়। তারপর মতি বিবির লোকজন চলে আসলে মতি বিবি তাদের সহায়তা নেয়, এবং নবকুমার
তার কাছ থেকে বিদায় নিয়ে বলে যে পাশের রুমেই আমার স্ত্রী আছে কপালকুণ্ডলা। মতি বিবি মূলত একজন ধনী নারী। সে প্রচুর স্বর্ণ অলংকার বহন পরিধান করে কপালকুণ্ডলাকে দেখতে যায় এবং তার শরীরে সব অলংকার প্রদান করে। কপালকুণ্ডলা একজন বনে বনে চারিণী নারী, তাই স্বর্ণ অলংকারের মূল্য তার কাছে কোনো কিছুই ছিল না। এবং সে যখন নবকুমারের সঙ্গে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, তখন এক দরিদ্র ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইলে সে সকল স্বর্ণ অলংকার সেই ভিক্ষুককে প্রদান করে। আর এরপরে নবকুমার তার স্ত্রীকে কপালকুণ্ডলাকে নিয়ে পৌঁছে যায় তার বাড়িতে। এইখানে বাড়িতে যাওয়ার পরে কপালকুণ্ডলা এবং নবকুমারের সংসার এবং তাকে ফিরে পাওয়ার পর তার পরিবারের মানুষজনের যে ভালো লাগা, ভালোবাসা, সেটিকে লেখক উপন্যাসের ছাঁচ থেকে বেরিয়ে কিছুটা কাব্যিক আকারে তুলে ধরেছেন। এবং সেটি বঙ্কিমচন্দ্র কাব্য লেখায় যে কতটা দক্ষ ছিলেন, দুর্ভাগ্যক্রমে তার কোনো কাব্য যদিও আমরা পাইনি, কিন্তু তারপরে তার কাব্য লেখার দক্ষতা চমৎকার এবং অতি অতি উজ্জ্বল। আসুন দেখি তার কাব্যের শেষ অংশ। বাধার চুলের রাস, পরাব চিকন বাস, কপালে স্মৃতির ধার, কাকলেতে চন্দ্রহার, কানে তোর দিব জোড়া দুল, কুমকুম চন্দন চুয়া, বাটা ভরা পানগুয়া, রাঙ্গা মুখে রাঙ্গা হবে রাগে, সোনার পুত্তলি ছেলে, কোলে তোর দিব ফেলে, দেখি ভালো লাগে কি না লাগে। মধ্যযুগে বাংলা সাহিত্যের যে কাব্যধারা মাত্রাবৃত্ত ছন্দে পয়ার মাত্রাবৃত্ত ছন্দে যে কাব্যধারা এক যথেষ্ট পরিমাণে প্রকাশ ঘটিয়েছেন বঙ্কিমচন্দ্র তার এই উপন্যাসে। এরপর কপালকুণ্ডলা আর নবকুমারের এই সুখী দাম্পত্য জীবনকে দিয়ে দ্বিতীয় অনুচ্ছেদ শেষ হয়। তৃতীয় অনুচ্ছেদে এসে গল্পটি চলে যায় মতিবিবির দিকে। মতিবিবি যে বলছিলাম যে মতিবিবি হচ্ছে লুৎফুন্নেসা, যার নাম হচ্ছে পদ্মাবতী। তার বাবা হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে নবকুমারের স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে আর সংসার হয়নি। তার বাবা একসময় ঢাকায় ছিলেন এবং ঢাকা থেকে পরে আগ্রায় যান। আগ্রায় গিয়ে মুঘল সাম্রাজ্যের একজন উমরা অর্থাৎ উজির লেভেলের ব্যক্তি হিসেবে পরিণত হন। এবং সে সময় মতিবিবি অর্থাৎ লুৎফুন্নেসা নিজেকে স্বপ্ন দেখেন মুঘল সম্রাট আকবরের সন্তান সেলিম, যিনি জাহাঙ্গীর নাম ধারণ করে রাজ্য শাসন করেন, তার স্ত্রী হওয়ার। মূলত তিনি তার উপপত্নী ছিলেন, কিন্তু এই স্বপ্ন মতিবিবিকে অনেক দূর দেখায়। কিন্তু নবকুমারকে দেখার পর তার ভিতর থেকে এই স্বপ্নটি বিচ্ছেদ হয়ে যায়। একটা কথা এক মাঝে বলে নেই, বঙ্কিমচন্দ্রের প্রত্যেকটি উপন্যাসে ইতিহাসের যে অংশগুলো পাওয়া যায়, এর সঙ্গে আপনি যদি ইতিহাসকে মেলাতে চান, তাহলে আপনি বা আমি ইতিহাসের সর্বোচ্চতম ভুলটুকু জানবো। কারণটা হচ্ছে বঙ্কিমচন্দ্র কোনো একটা কারণে সে তার ব্যক্তিগত কারণে হোক বা যে কোনো কারণে হোক না কেন, বঙ্কিমচন্দ্র যে কাজটা করেন সেটি হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতি তার এত বেশি রাগ বা বিরাগ ছিলেন যে তিনি ইচ্ছে মতো মুঘল সাম্রাজ্যের সম্রাটদের চরিত্রকে হনন করেছেন। তাই এই অংশটা নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। এখানে লুৎফুন্নেসা সম্রাট জাহাঙ্গীরকে রিটার্ন দিয়ে তার হাতে মেহেরুন্নেসা অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর যাকে পছন্দ করতেন সেই মেহেরুন্নেসাকে তুলে দিয়ে সে ফিরে আসে নবকুমারের কাছে সপ্তগ্রামে। এখানে এসে মতিবিবি নবকুমারের কাছে নিজের পরিচয় জ্ঞাপন করে পদ্মাবতী হিসাবে, এবং সে তার স্বামীর পায়ে আশ্রয় চায়। কিন্তু নবকুমার আর মতিবিবিকে বা লুৎফুন্নেসাকে কিংবা পদ্মাবতীকে গ্রহণ করে না। এর ফলশ্রুতিতে মতিবিবি বা লুৎফুন্নেসা সিদ্ধান্ত গ্রহণ করে পদ্মাবতীকে মেরে ফেলার জন্য। ঠিক এই সময়ে তার সঙ্গে সঙ্গী হয় সেই কাপালিক, যে কাপালিকের আশ্রিত ছিলেন কপালকুণ্ডলা। এই কাপালিক এবং লুৎফুন্নেসার
পরিকল্পনায় কপালকুণ্ডলা একটা বিনা দোষে শাস্তির সম্মুখীন হয়। আর আমাদের এই উপন্যাসের চরম উপকারী নায়ক নবকুমার তার স্ত্রীর এই দোষ বা বিচার করার সময়টুকু সে মাথায় নেয় না। এর ফলাফল যা ঘটে তা হচ্ছে সে সিদ্ধান্ত নেয় কপালকুণ্ডলাকে মেরে ফেলার, বলি দেওয়ার জন্য। আর এই বলি দেওয়ার জন্য যখন সে কপালকুণ্ডলাকে নিয়ে চিতার দিকে শ্মশানের দিকে অগ্রসর হয়, তখন কপালকুণ্ডলা বুঝতে পারে যে তার স্বামী তাকে আসলে প্রশ্ন ছাড়াই শাস্তি দিচ্ছে। একটা অভিমান নিয়ে সে চিতার দিকে অগ্রসর হতে থাকে। একটা সময় গিয়ে সে তার স্বামীকে বলে যে আমাকে স্নান করে নিয়ে আসো গঙ্গা থেকে, যেন আমি পবিত্র হয়ে মায়ের পায়ের নিচে বলিয়ে যেতে পারি। ঠিক সে সময় নবকুমার ভেঙে পড়ে কপালকুণ্ডলাকে প্রশ্ন করেন। কপালকুণ্ডলা তখন শুধু একটাই উত্তর বলে, তুমি তো কোনো প্রশ্ন করোনি, যার কারণে আমি উত্তর দিবটা কি। আসলে কপালকুণ্ডলা নবকুমারের কোনো উত্তর না দিয়ে তার শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য প্রচন্ডভাবে নিজেকে সংযত করে নেন। একটা সময় গিয়ে নবকুমার বুঝতে পারে যে তার সিদ্ধান্ত ভুল হয়েছে, কিন্তু কপালকুণ্ডলা ততক্ষণে নিজের মৃত্যুকে বেছে নেন। এর ফলে নদীর কিনারে কপালকুণ্ডলা এমন একটা জায়গায় দাঁড়ান যে জোয়ারের টানে সেই জায়গাটা নদী ভেঙে পড়লে কপালকুণ্ডলা পানির মধ্যে পড়ে যায়। নবকুমার সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিলেও তাকে কখনো তুলে আনতে পারেনি, যদিও নবকুমার সাঁতারে যথেষ্ট দক্ষ ছিল। তাই নবকুমারও আর উঠে আসে না কপালকুণ্ডলার হাত ধরে। তাই দুজনে হারিয়ে যায় গঙ্গার জলে। আর এখানেই সমাপ্তি হয় কপালকুণ্ডলার। একই সঙ্গে সমাপ্তি হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম। আবারও আসবো নতুন একটি বই নিয়ে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। সবাইকে ধন্যবাদ।